নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দেশের আইন শৃঙ্খলার অবনতির পেছনে ষড়যন্ত্র দেখছে বিএনপি। দলটির নেতাদের দাবি ভোট বানচাল করার পায়তারা চলছে। হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মব সৃষ্টি ও রাজনৈতিক সংঘর্ষের মতো ঘটনা পরিকল্পিত। আর সমমনা দলের নেতারাও নির্বাচন ঘিরে নানা শঙ্কার কথা বলছেন। দেশের পরিবেশ নিয়ে সরকারকে দুষছেন তারা। লন্ডনে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর দেশে নির্বাচন নিয়ে এক ধরনের আমেজ শুরু হয়। রাজনৈতিক দলগুলো নির্বাচনী কর্মসূচি নিয়ে মাঠে নামে। তবে সম্প্রতি পুরান ঢাকায় সোহাগ হত্যাসহ নানা ঘটনা নির্বাচনী আমেজ অনেকটাই হ্রাস পায়। আর এসব মবের জন্য বিএনপিকে দায়ী করছে বিভিন্ন দল। একে অপরকে প্রতিপক্ষ করে শুরু হয় বিভিন্ন দলের বক্তব্য ও কর্মসূচি। এরই মধ্যে গোপালগঞ্জে বুধবার এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাথে সংঘর্ষ বাধে। এতে আজ পর্যন্ত প্রাণ গেছে 5 জনের। এই মুহূর্তে একটি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। দেশের এমন পরিস্থিতি নিয়ে রাজনীতির মাঠের আলোচ্যসূচিতে আইন শৃঙ্খলা। রাজনৈতিক দলগুলোর সংখ্যা এমন অস্থির পরিস্থিতিতে আদৌ গণতন্ত্রের পথে ফেরা সম্ভব হবে কিনা। এমন পরিবেশে বিএনপি ও তাদের সমমনা দলগুলো কি ভাবছে? বিএনপির নীতি নির্ধারকদের বৈঠকে দাবি করা হয় নির্বাচনকে বানচাল করতে একটি মহল পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। বিএনপি নেতারা বলছেন একটার পর একটা ঘটনা ঘটিয়ে দেশকে অস্থির করা হচ্ছে। মূলত যারা নির্বাচন চায় না তাদের দিকেই এমন ষড়যন্ত্রের ইঙ্গিত করছেন তারা। সবকিছুকে নির্বাচনের সাথে ট্যাগ করে এমন একটা তারা ভাব দেখাতে চায় যে যারা আসলে নির্বাচন বিরোধী শক্তি, তারা নির্বাচন হচ্ছে না, আসলে তারা গণতন্ত্রও বিশ্বাস করে না। সুতরাং এটা মানুষের বোঝার অতটুকু, বাংলাদেশের মানুষের অতটুকু বুদ্ধিমত্তা আছে। তবে যত সংখ্যায় তৈরি করা হোক না কেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে বলেও সরকারের প্রতি হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্যই তো তারা সামগ্রিকভাবে চেষ্টা করছে, একটি চক্র সামগ্রিকভাবে, যারা বিভিন্ন সময় রূপ পাল্টেছে। কখনো আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব, কখনো জাতীয় পার্টির সঙ্গে বন্ধুত্ব, কখনো বিএনপির সাথে বন্ধুত্ব, এখন আবার আতুর ঘরে শিশুদের সাথে বন্ধুত্ব। তো এরা যে কতবার রূপ পাল্টাবে এটা তো বলা মুশকিল। আর সমমনা দলের নেতারা সমস্ত ঘটনার জন্য দুষছেন সরকারকে। তাদের আশা পরিবেশ দ্রুতই শান্ত হবে। নির্বাচনকে যারা অনিশ্চিত করতে চান, নির্বাচনকে যারা প্রলম্বিত সময় তারা একটা আরও লম্বা প্রলম্বিত করতে চান, বা গোটা পরিস্থিতিকে যারা একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চান, সে ধরনের কোনো শক্তি এসব ঘটনার পেছনে কাজ করছে কিনা, দূর থেকে কাজ করছে কিনা, এটা আমি রাজনীতির মানুষ হিসাবে এটা আমাকে উদ্বিগ্ন করেছে, এটা আমাকে উৎকণ্ঠার মধ্যে নিয়ে আসছে। ফ্যাসিস্ট পালালেও তার দোসররা এখনো শক্তিশালী, এটা সবাইকে মনে রাখতে হবে জানিয়ে রাজনৈতিক দলের নেতারা বলেন বিপ্লবের পর প্রতি বিপ্লবের মতো ঘটনাও ঘটে, তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। হামলা করে আন্দোলন দমানো যাবে না মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন জুলাই গণহত্যার নির্দেশদাতা দিল্লিতে বসে আছে, তাকে বিচারের আওতায় আনতে হবে। মুন্সিগঞ্জের পথসভা থেকে এমন মন্তব্য এনসিপি নেতাদের। এ সময় নাহিদ বলেন গোপালগঞ্জের সংঘর্ষ নিহতের দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে। দোষীদের গ্রেপ্তার না করলে আবার গোপালগঞ্জে পদযাত্রা করবে দলটি। সকাল থেকেই উৎসবের আবহ, খণ্ড খণ্ড মিছিল, পোস্টারে ঠাসা মুন্সিগঞ্জ শহরের রাস্তা। দেশ গড়তে জুলাই পদযাত্রার 18তম দিনে কৃষি ব্যাংক মোড়ে জমায়েত হন এনসিপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে দেখা যায় উচ্ছ্বাস। বেলাগড়াতেই মঞ্চে ওঠেন দলের কেন্দ্রীয় নেতারা বলেন জুলাই, বিডিআর কিংবা শাপলা গণহত্যার নির্দেশদাতা বসে আছেন দিল্লিতে। বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা যে সংস্কার চাচ্ছি, ওই সংস্কার নির্দিষ্ট কোনো দলের পক্ষেও নয়, নির্দিষ্ট কোনো দলের বিপক্ষেও নয়। এনসিপি নেতারা বলেন মুজিববাদ বিরোধী লড়াই চালিয়ে যেতে হবে সংগঠিতভাবে। সামনে আরও একটি লড়াই আসছে উল্লেখ করে সেই লড়াইয়ের প্রস্তুতির কথা বলেন দলটির আহ্বায়ক। আমরা জানি সামনে আমাদের আরেকটি লড়াই আসতেছে, আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের লড়াই অনেক ফ্রন্টে
করতে হবে। প্রচলিত নির্বাচন ব্যবস্থা বাতিল করে গ্রহণযোগ্য নতুন কাঠামো, বিচারহীনতার অবসান আর জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এনসিপির এই কর্মসূচি। মুন্সিগঞ্জের পথসভা শেষে বিকেলে নারায়ণগঞ্জে প্রবেশ করে কেন্দ্রীয় নেতারা। জিহাদুল ইসলাম, নাগরিক। বেলা 11টা থেকে তিন ঘন্টার বিরতি দিয়ে গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ। চলবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত। এদিকে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনায় 475 জনকে আসামি করে মামলা হয়েছে। এখন পর্যন্ত আটক শতাধিক। আর ঢাকা বিভাগীয় কমিশনার জানিয়েছেন, দুষ্কৃতকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালানো হবে। আশিক জামান অভির পাঠানো তথ্যর চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয় দিনের মতো আজও চলছে কারফিউ। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এদিকে কারফিউ উপেক্ষা করেও বাইরে বের হয়েছে সাধারণ মানুষ, কেউ জীবিকার তাগিদে, কেউ বা জরুরি প্রয়োজনে। টানা কারফিউ জারিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। গরিব মানুষ, আমার দুটো সন্তান আছে, তাদের মুখে খাবার দিতে হবে, নিজের পেট চালাতে হবে, বাসা ভাড়া থাকি, আর না বেরোয় কই যাবে কোন। কারফিউ উপেক্ষা করে বের হওয়ার কারণই হচ্ছে যে আমরা নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আমাদের দরকার, সেই জন্য মূলত বের হওয়া। ভাই রিক্সা নিয়ে তো বাইরে হতে পারতেছি না, কিভাবে ইনকাম যে করবো, ইনকামও করতে যাচ্ছে না। ওরা খালি কয় ভাই কাজ না থাকলেই চলে যাও, কারণ আমরা চালাই রিক্সা, কিভাবে কাজ করবো, কারণ অন্য কাজ তো করতে পারি না। এই যে মনে করেন এখন বাজারে যাইতে পারি না, টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য করতে পারি না, এখন আমরা খাবো কি, বসা নিয়ে বাঁচবো কিভাবে বলে। এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সদর উপজেলা উলপুরে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনায় 475 জনকে আসামি করে মামলা হয়েছে। আটক হয়েছে শতাধিক। এদিকে জেলার পরিস্থিতি নিয়ে সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরীফুদ্দীন আহমেদ চৌধুরী। তিনি জানান, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হবে। সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, তাদের আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা দুষ্কৃতিকারী আছেন আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি, এবং যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো এবং আইডেন্টিফাই করতে পারবো তাদেরকে আমরা গ্রেফতারের আওতায় নিয়ে আসবো। আমাদের এই অভিযানটি অব্যাহত থাকবে এবং আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা অব্যাহত আছে। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় আহত রমজান নামে এক ভ্যান চালক ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনের। ডেস্ক রিপোর্ট, নাগরিক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক দিনটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস এই প্রতিযোগিতা, জানিয়েছেন আয়োজকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম শুভ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঐতিহাসিক দিন স্মরণে দেশব্যাপী প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে 5 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা হয়। মেহেরপুরে প্রতীকী ম্যারাথন হয়েছে। জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে ম্যারাথন শুরু হয়। ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দৌড় শুরু করে স্থানীয় 250 জন প্রতিযোগী। শরীয়তপুরে প্রতীকী ম্যারাথনের সূচনা হয় সদরের চৌরঙ্গি এলাকার শহীদ মামুন স্মৃতি চত্বর থেকে। পটুয়াখালীতে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ম্যারাথন হয়েছে। যে আন্দোলন 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিও চলছে, আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কর্মসূচি সরকার গ্রহণ করেছে। জেলা প্রশাসন পটুয়াখালীও তার সাথে সমন্বয় রেখে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। সকলকে সুস্থ রাখার জন্য এই বিভিন্ন প্রসেসের অংশ হিসেবে যে ম্যারাথন, সেটাকে আমরা অবশ্যই বলবো যে এর মাধ্যমে আমরা অনুপ্রাণিত হব এবং 36 জুলাইয়ের যে প্রেরণা সেটাকে আমরা প্রসারের মাধ্যমে দেশ এবং পটুয়াখালী নতুন করে গঠনে আমাদের দেশে অগ্রণী ভূমিকা পালন করবে। নাটোরে প্রতীকী ম্যারাথন হয়েছে। শহরের মাদ্রাসা মোড়ে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। টাঙ্গাইলে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন আয়োজন করে জেলা প্রশাসন। মৌলভীবাজারেও শহীদদের স্মরণে জুলাই প্রতীকী ম্যারাথন হয়েছে। আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থান উপলক্ষে 5 কিলোমিটারের বেশি যে আমাদের এই রুট ট্র্যাক, এই ট্র্যাকে আমাদের একটা প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনের স্মৃতির উদ্দেশ্যে আমাদের প্রতীকী ম্যারাথন হলো। এটি আসলে খুবই সুন্দর একটি আয়োজন ছিল। সামনে থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
প্রায় 2000-এর কাছাকাছি ছাত্র এবং জনতা মিলে যেভাবে আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম সেই একইভাবে আমরা এই ম্যারাথনে অংশগ্রহণ করেছি। শেরপুরে শহরের 3 আনি বাজার কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে প্রতীকী ম্যারাথন আয়োজন করে জেলা প্রশাসন। সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের ক্রসবাঁধ 3 চায়না বাঁধে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয় প্রতীকী ম্যারাথন। জামালপুরেও হয়েছে 5 কিলোমিটার ম্যারাথন দৌড়। সিরাজুম মনির, শুভ, নাগরিক। দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়। 3 বছরের জন্য এক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হলো এই কার্যক্রম। ভুক্তভোগীর ন্যায় বিচারের পথ সুগম হয়েছে বলছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। অলিউল রনি রিপোর্ট। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল পূর্ণাঙ্গ ম্যান্ডেট নিয়ে কান্ট্রি অফিস পরিচালনা করে 14টি দেশে। এবার সেই তালিকায় যোগ হলো বাংলাদেশের নাম। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এ সমঝোতা স্মারকে সই করেন। মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এ ধরনের অফিসের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করা। জাতিসংঘের এ ধরনের উদ্যোগে দেশের ভুক্তভোগীদের ন্যায় বিচারের পথ সুগম হয়েছে জানান মানবাধিকার বিশেষজ্ঞরা। এটা খারাপ না, ভালো। কেন মানবাধিকার তো লঙ্ঘন হচ্ছে, আমরা তো অহরহ দেখছি। কেউ যদি কোনো তথ্য দিতে চায় বলা হবে যে তারা আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে, এটা অতিরঞ্জিত করা হচ্ছে। তো সেটা একটা নিরপেক্ষ একটা অফিস থাকুক। তবে শুধু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় স্থাপন করে মানবাধিকার নিশ্চিত করা যাবে না। এজন্য দরকার মানবাধিকার কমিশনের নীতির যথাযথ বাস্তবায়ন। তাদের যে সকল সনদ আমরা সই করেছি, যে সইগুলো সেগুলো যেন আমার কার্যকারিতা হয়। বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, কলম্বিয়া, গুয়েতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া সহ 14টি দেশে চালু রয়েছে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়। অলিউল রনি, নাগরিক, ঢাকা। রাজধানীর রাস্তাগুলো যেন সেদিন পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে। শিক্ষার্থীরা মিছিল করেছিল কোটা সংস্কারের দাবিতে, আর বিপরীতে ছিল তৎকালীন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের সশস্ত্র হামলাকারীরা। কেউ কেউ হারিয়েছেন চেতনা, কেউ বা প্রাণ। তবে অধিকাংশ ঘটনার খবরই পৌঁছায়নি গণমাধ্যমের শিরোনামে। ফিরে দেখা 18 জুলাই, আরও জানাচ্ছেন জিহাদুল ইসলাম। সূর্য উঠেছিল সেদিনও অন্য দিনের মতোই, তবে রাজধানীর আকাশে সকাল থেকেই জমেছিল বারুদের গন্ধ, আর রাস্তায় ছড়িয়ে পড়ছিল শিক্ষার্থীদের ব্যানার, পোস্টার আর বিক্ষোভের ঢেউ। সকাল 10:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শাহবাগ অভিমুখে মিছিল শুরু হয়। কয়েক হাজার শিক্ষার্থী বিচার চাই আর সংস্কার চাই স্লোগানে উত্তাল করে তোলে পুরো এলাকা। তবে শান্তিপূর্ণ সেই জমায়েতেই আচমকা আক্রমণ। প্রথমে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছুটতে শুরু করে, কিছুক্ষণ পরেই পুলিশের টিয়ার সেল আর রাবার বুলেট। শাহবাগ মোড়েই কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকেন। দুপুরের দিকে পল্টনে বিক্ষোভকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হেলমেট পরে রড, স্ট্যাম্প, লাঠি হাতে একদল যুবক ছুটে আসে। পেছনে দাঁড়িয়েছিল মতিঝিল থানা পুলিশ, নীরব দর্শকের ভূমিকায়। রামপুরায় অবস্থান কর্মসূচি চালানোর সময় জলকামান ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় গ্যাস গ্রেনেড। একজন ছাত্রীর হাত ভেঙে যায়। পরে কলেজের ইউনিফর্ম গায়ে থাকা মেয়েটিকে কয়েকজন টেনে নিয়েছে নিরাপদ স্থানে। শুধু পাবলিক না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সরব ছিল রাস্তায়। বসুন্ধরা গেটে বিক্ষোভ করতেই হামলা চলে নর্থ সাউথের শিক্ষার্থীদের উপরও। 18 জুলাই যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস ফাঁকা করে দেয়া হয়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলন জারি রাখেন নতুন মাত্রায়। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত 30 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মিরপুরের এক ছাত্রের নিথর দেহ পড়ে আছে রাস্তার পাশে। পরদিন স্থানীয়রা জানায় তাকে গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়, কিন্তু এরপর তার কোনো তথ্য আর সামনে আসেনি। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়।
পল্টনে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যামেরার সামনেই এক শিক্ষার্থীকে লাথি ঘুষি মারছে। এক পর্যায়ে তার শার্ট ছিঁড়ে যায়, মাটিতে পড়ে গেলেও লাথি চালিয়ে যায় কয়েকজন। শব্দ শোনা যায় পেছন থেকে গুলি ছোড়ার, তবে ছিল না কোনো অপরাধবোধ। সেই অন্ধকার দিনে কিছু আলোর রেখাও ছিল। এক রিকশাওয়ালা নিজের রিকশায় আহত এক শিক্ষার্থীকে তুলে হাসপাতালে নিয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা ছুটে যান সংঘর্ষস্থলে, বলেন এরা তো আমারই ছেলে মেয়ে, এভাবে মারা যাবে? তৎকালীন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার বলেছিল আইনের শাসন মেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর ছাত্রলীগ দাবি করে আমরা মাঠে ছিলাম না। তবে ভাইরাল ভিডিও ক্লিপগুলো যেন ভিন্ন এক ইতিহাস লিখে দেয়। সেদিনের রক্ত এখনো শুকায়নি বহু ছাত্রের পরিবারে। নিখোঁজ, আহত, পঙ্গু আর মানসিকভাবে বিপর্যস্ত শত শত তরুণ। তারা আজও প্রশ্ন করে কেন? ছাত্ররা সেদিন চেয়েছিল ন্যায্যতা, আর পেয়েছিল দমন পীড়নের দগদগে যন্ত্রণা। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। রাজধানীর কাজীপাড়ায় আহমেদ ভিলায় অ্যালায়েন্স গ্রুপের প্রধান কার্যালয়ে শুরু হয়েছে 4 দিন ব্যাপী বর্ষাকালীন একক আবাসন মেলা। উদ্বোধন করেন অ্যালায়েন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান রুবেল। উপস্থিত ছিলেন গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান, ফরহাদ হোসেন শাওন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন প্রকল্পের গ্রাহক এবং আগ্রহী ক্রেতারাও উপস্থিত ছিলেন। ঢাকায় অ্যালায়েন্স বিল্ডার্সের ফ্ল্যাট, হোটেল ও রিসোর্টে বিশেষ মূল্য ছাড় ও অফার দেওয়া হচ্ছে এই মেলায়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে মেলাটি। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।